ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট নিতে ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে রাতভর প্রত্যাশীদের অপেক্ষা। আজ দেয়া হবে 15 জুনের টিকিট। নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন সহ 45টি দলের নিবন্ধনের আবেদন নামঞ্জুর ইসির বাছাই কমিটির বিবেচনাধীন 2টি দলের নিবন্ধন। আশাবাদী তৃণমূল বিএনপি। কাল সংসদে পেশ হতে যাচ্ছে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। সামগ্রিক টেকসই উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ট্রাফিক অব্যবস্থাপনায় চট্টগ্রামে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে যানজট পরিস্থিতি। ভোগান্তি চরমে, পাল্টাপাল্টি যুক্তি পুলিশ ও সিটি কর্পোরেশনের। এবং গীতিকার শফিক তুহিনের তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গায়ক আসিফ আকবর গ্রেফতার। সবার অজান্তে অন্য শিল্পীর গান বিক্রির অভিযোগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আগামী 15 জুনের আগাম টিকিট পেতে একদিন আগে থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। কয়েক হাজার মানুষ কাঙ্ক্ষিত টিকিটের আশায় রাতভর সেখানে অবস্থান করেন। এই অবস্থায় শেষ দিনের টিকিট বিক্রি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদের কেউ পূর্ব পরিচিত নন, টিকিটের লাইনে দাঁড়িয়ে হয়ে গেছেন বন্ধু। অনেকেই মঙ্গলবার 14 তারিখের টিকিট নিতে আসলেও দীর্ঘ লাইনের কারণে তা না পেয়ে 15 তারিখের টিকিটের আশায় কমলাপুর রেল স্টেশনে থেকে যান সারা রাত। এছাড়া একদিন আগে থেকেই ঈদ যাত্রায় প্রত্যাশিত টিকিটের জন্য রাতভর অপেক্ষায় থাকে বহু মানুষ। 14 তারিখের টিকিটের জন্য পায় নাই, এখন ঘুরে আমাদের 15 তারিখের টিকিটের জন্য দাঁড়ায় আছি, রাত্রে কাটতেছি। আমরা একে অপরকে চিনতাম না, এখানে আসি আবার দেখতেছি সবাই এরকম শুয়ে আছে এখানে, তাই এখন কিভাবে সময় কাটাবো, তাই লুডো খেলতেছি। মঙ্গলবার বিকাল 3টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত লাইনে আছি সবাই। শত ব্যস্ততা আর ক্লান্তি ভুলে প্রত্যাশিত টিকিটের জন্য বিরামহীন অপেক্ষা। অনেকেই ক্ষণিকের জন্য শুয়ে পড়েন মেঝেতে, এখানেই চলে খাওয়া দাওয়া। তবে প্রচন্ড গরম ও পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েন টিকিট প্রত্যাশীরা। এত কিছুর পরও কাঙ্ক্ষিত টিকিট পেলে সব ভুলে যাবেন বলে জানান টিকিট প্রত্যাশীরা। তবে কারো কারো কণ্ঠে ছিল টিকিট না পাওয়ার শঙ্কা। সমস্যায় গরম, মনে করেন এই বাথরুমটা বন্ধ করে রাখে, বাইরে বাথরুম আছে, ওখানে সিরিয়াল দিতে হয়। টিকিটটা পেলে তো অবশ্যই ভালো লাগবে, যত কষ্টই করি না কেন অবশ্যই সেটা অনেক আনন্দময় লাগবে। সারা রাত বৈঠা লাগবো, কালকে সকালে করার দিকে টিকিট দিব না দিব এত সঠিক জানি না। স্টেশনের সার্বিক নিরাপত্তায় তৎপর থাকার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলছেন, টিকিট নিয়ে যে কোনো অনিয়ম ঠেকাতে কাজ করে যাচ্ছেন তারা। সাদা পোশাকে পুলিশ আছে, আমাদের র্যাবও আছে, আর রেলের পুলিশ আছে। আমাদের নিরাপত্তা রাতের বেলা এখন বেশি করতে হয়, আর বিশেষ করে কাউন্টারে অনেক গুণ লেনদেন আপনার তাদের হচ্ছে, সেহেতু আপনার কাউন্টারগুলোর দিকে আমাদের নজরদারি অব্যাহত আছে। স্পেশাল সার্ভিসের বাড়তি 4000 সহ আজ বিক্রি করা হবে প্রায় 27,000 টিকিট, যার 25% বিক্রি হবে অনলাইনে। বিভিন্ন কোটায় বরাদ্দ থাকবে 10%। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশিদ লিমন এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাশিদ লিমনের কাছে। লিমন, আসলে ঈদের আগাম টিকিট দেওয়ার শেষ দিনে আজকেও কিন্তু আমরা দেখছি যে এমনি আমরা দেখেছি যে গতকাল কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ যখন 14 তারিখের আগাম টিকিট দেওয়া হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখছি যে 15 তারিখ যারা 15 তারিখের টিকিট নেবেন তারা কিন্তু এই কমলাপুরে এসে ভিড় জমাচ্ছিলেন। এবং দুপুরের পরে অর্থাৎ বিকেল থেকেই বলা যায় মোটামুটি কিন্তু এখানে যারা অবস্থান নিচ্ছেন তার অনেকেই কিন্তু বিকেলের পরেই এসে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সারা রাত এখানে অতিবাহিত করেছেন। শুধুমাত্র সেই ঈদে প্রিয়জনের সান্নিধ্য লাভের আশায় একটু যাত্রাটা যেন একটু স্বাচ্ছন্দ্য হয়, সেজন্য এই আগাম টিকিট কিনতে তারা এখানে এসে জড়ো হয়েছেন। যদিও আজকে এই আগাম টিকিট দেওয়ার শেষ দিন, সেক্ষেত্রে 16 তারিখ ঈদ ধরেই কিন্তু আজকে টিকিট দেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে এখানে যারা টিকিট প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু কেউ
কেউ আছেন যে গতকালকে দীর্ঘ লাইন দেখে গতকালকে টিকিট না পেয়ে আজকে আবার এসেছেন। তবে গতকাল অর্থাৎ যেদিনকে 14 তারিখের টিকিট দেওয়া হয়েছে, 14 তারিখের টিকিটের জন্য যে পরিমাণ ভিড় আমরা দেখেছি সেটি কিন্তু আজকে নেই। আজকে কিন্তু তার চেয়ে অনেকটাই কম, অর্থাৎ এর আগের 3-4 দিন যেমন ছিল ঠিক তেমনটি বা তার কাছাকাছি। অর্থাৎ যেহেতু শেষ দিনের টিকিট এবং তার আগেই মূলত 15 তারিখের আগেই 14 তারিখ ছুটি হয়ে যাবে, সে কারণেই আসলে যারা সাধ্যমতো যারা চেষ্টা করেছেন সবাই যেন 14 তারিখে ঢাকা ছাড়তে পারেন এবং 14 তারিখে আসলে আপনজনের দিকে ছুটতে পারেন। সেজন্য আমরা দেখেছি যে 14 তারিখের যে চাপটা ছিল সেই চাপটা কিন্তু আজকে নাই। যদিও এখানে এখনো পর্যন্ত কমলাপুরে আমরা যে অবস্থা দেখছি আজকেও কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে, তবে গতকালকে তুলনায় কম। এবং প্রতিদিন আমরা যেটি দেখি আসলে মূলত যে এসি টিকিট নিয়ে একটি হাহাকার তৈরি হয়। বাকিরা যারা থাকেন শেষ পর্যন্ত, লাইনের শেষ পর্যন্ত যারা থাকেন তারা কিন্তু আসলে টিকিট পান, তাদের প্রত্যাশিত টিকিট না পেলেও অর্থাৎ এসি টিকিট না পেলেও তারা কিন্তু একদম খালি হাতে বাড়ি ফিরেন না। আর যে বিষয়টি মূলত দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টার মধ্যেই কিন্তু চট্টগ্রাম এবং সিলেটগামী যে ট্রেনগুলো আছে সেগুলোর লাইন কিন্তু প্রায় লাইনে টিকিট প্রত্যাশীদের লাইন কিন্তু ফুরিয়ে যায়। কিন্তু মূলত আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে অবস্থা বেহাল দশা, সেই কারণেই কিন্তু আসলে মূলত উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর দিনাজপুর অঞ্চলের লাইনটা সব প্রতিদিনই আমরা দেখেছি বড় হচ্ছে এবং সেখানের লাইনটা শেষ হতেও দেরি হচ্ছে। পাশাপাশি খুলনায় আমরা দেখেছি খুলনার লাইনটাও বড় হয় এবং খুলনার টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তাদেরও আসলে দুপুর বেজে যায় শেষ লাইন শেষ হতে। তবে টিকিট না পেয়ে বাড়ি ফিরে আক্ষোভ এ ধরনের কিন্তু আমরা এখন পর্যন্ত খুবই কমই দেখেছি। তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছ থেকে এখনকার মতো। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী কমল দে, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। কমল, রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামও কিন্তু ঈদের 15 জুন যাত্রার অগ্রিম টিকিটের জন্য কিন্তু দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। যে লাইনটি শুরু হয়েছে গত রাত বা সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এখনও তারা অপেক্ষা করছে। এখনও টিকিট বিক্রি অন্তত আরও 1 ঘন্টা বাকি রয়েছে শুরু করার জন্য। আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুট, তার মধ্যে আমি যদি বলি চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা, সে সাথে সিলেট এবং ময়মনসিংহ এবং চাঁদপুর, এবং সে সাথে বিশেষ ট্রেন রয়েছে 2টি। সেই 13টি ট্রেনের টিকিট রয়েছে 9,500। কিন্তু যেহেতু 35% টিকিট কোটায় বিক্রি করা হয়, সে কারণে এখানে টিকিট দেওয়া হচ্ছে অন্তত 6,000-এর মতো। আর এই 6,000 টিকিটের জন্য প্রায় 8 থেকে 9,000 যাত্রী অপেক্ষা করছে। একজন হয়তো 4টি করে যদি টিকিট নেয় তাহলে কিন্তু সবাই যে টিকিট পাবে এমনটি নিশ্চয়তা নেই। গতকালকে আমরা দেখেছি 11টার পরপরই কিন্তু ঢাকাগামী তুলনা নিশিতা, সুবর্ণা এক্সপ্রেস, সোনার বাংলার টিকিট শেষ হয়ে গেছিল। ময়মনসিংহ বিজয় এক্সপ্রেস তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেক যাত্রীকে হতাশ হয়ে ফিরতে হয়েছে। এবার আরেকটু কথা বলি স্টেশনের ব্যবস্থাপনা নিয়ে কথা বলি যে এই যাত্রীরা কিন্তু গত সন্ধ্যা রাত থেকে অপেক্ষা করেছে, তারা রাত্রি যাপন করে ঘুম রাত কাটিয়েছে। এখানে তীব্র গরম পড়ছে, তীব্র গরমের মাঝে কোনো রকম ফ্যান ছাড়া তাদেরকে এখানে থাকতে হয়েছে। এছাড়া টয়লেট ব্যবস্থাও কিন্তু খুবই রকম অপ্রতুল। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুষরা যেমন দীর্ঘ লাইনে আছে অপেক্ষা করছে, ঠিক তেমনি কিন্তু নারী রয়েছে, বিপুল সংখ্যক নারী যাত্রী রয়েছে এই লাইনে অপেক্ষা করছে। ঘন্টার পর ঘন্টা তারা একটি টিকিটের জন্য অপেক্ষা করছে। তারা মনে করে তাদের যে কষ্টটি, তাদের কষ্ট সার্থক হয় মূলত যদি টিকিটটা তারা পায়। কিন্তু যখন তারা টিকিটটা পায় না, তাদেরকে আবার হতাশ হতে হয়, ক্ষুব্ধ হয়। তারা বলতে তাদেরকে বিকল্প ব্যবস্থায় তাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি জানেন যে আজ কিন্তু যদি 16 জুন বা 17 জুন নিতে হয়, আজকে দেওয়া হচ্ছে 15 জুন ঈদের টিকিট। সে কারণে কিন্তু হয়তো গতকালের থেকে ভিড় কিছুটা কম, কিন্তু তুলনামূলক ভিড় কম হলেও কিন্তু অন্যান্য তুলনার সময় তুলনায় ভিড় অনেক বেশি আছে এই স্টেশনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখনও অন্তত টিকিট বিক্রি শুরুর জন্য আর 1 ঘন্টা বাকি আছে। এবার আমি কালোবাজারের কথা বলি। টিকিটের কালোবাজারে একটি চিরাচরিত অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের অভিযোগ। সেই অভিযোগ থেকে নিস্তার পাচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু 10 দিন আগে টিকিটটি বিক্রি করা হয়, সে কারণে কিন্তু কালোবাজারে একটা আশঙ্কা থেকে যায়। আমি যদি বলি যে টিকিট রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তারা কালোবাজারে প্রতিদিন মনিটরিং করছে, কিন্তু বিশেষ করে মনিটরিং যেটি বিষয় হচ্ছে কেউ যদি লাইনে অপেক্ষা করে সে টিকিট নিয়ে যায় এবং পরবর্তীতে চড়া দামে এই টিকিট বিক্রি করে, তাহলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের এটি প্রতিরোধের কোনো ব্যবস্থা থাকে না। তো
কিন্তু অভিযোগ আছে যে সামনের দিকে যেসব যাত্রী থাকে তারা এখানকার স্থানীয় কালোবাজারিদের পক্ষ হয়ে লাইন ধরে এবং সেই টিকিটটি তারা নিয়ে তারা কালোবাজারিদের হাতে তুলে দেয় এবং সেটি পরবর্তীতে চড়া দামে বিক্রি করা হয়। হয়তো এখনও টিকিট বিক্রি শুরু নেই, আরও 1 ঘন্টা পর টিকিট বিক্রি শুরু হবে, কিন্তু এখন যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইনটি শুরু হয়েছে গত রাত থেকে, অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একটি টিকিটের জন্য। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে 15 জন যাত্রা যে টিকিট দেওয়া হচ্ছে তার সর্বশেষ। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির সবশেষ খবর জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে, এবং তারও আগে রাজধানীর কমলাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বাছাইয়ে বিবেচিত হয়নি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন এবং বাদল আম্বিয়ার জাসদ। চূড়ান্ত হালনাগাদে এমন 45টি দলের আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশনের বাছাই কমিটি। মাত্র 2টি দলের আবেদন অধিকতর বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে। এর বাইরে সর্বশেষ আবেদন করা তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন দলটির প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গত 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। এ সময়ের মধ্যে আবেদন করে 75টি নতুন দল। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যায় 19টি, পরবর্তীতে আরও 9টি। সর্বশেষ টিকে থাকা 47টি দলের তথ্য পর্যালোচনার কাজ সম্পন্ন করেছে কমিশনের বাছাই কমিটি। এর মধ্যে 2টি দলকে অধিকতর তদন্তের বিবেচনায় রেখে 45টি দলের আবেদনই নামঞ্জুর করা হয়। নামঞ্জুরের তালিকায় রয়েছে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ এবং এনডিএম। যদিও এই নির্বাচন কমিশনার বলছেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও। যা প্রয়োজন সেই অনুযায়ী তারা আবেদন করতে পারেনি, সেগুলো কিছু সংখ্যক বাদ গেছে। এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি, হয়তো যত শীঘ্র সম্ভব আমরা সেই তালিকাটা চূড়ান্ত করতে পারবো। তবে এখনই আশা ছাড়তে নারাজ নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর নেতারা। বাস্তব কার্যক্রম আছে, এমন না যে আমরা কতগুলো ভুয়া কাগজপত্র এনে দিয়ে দিয়েছি। কাজে আমরা তো মনে করি যে আমরা নিবন্ধন পাবো, কিন্তু তারপরেও যদি দেখা যায় যে আমাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে তাহলে আমরা আইনের আশ্রয় নেব। সমস্ত কিছু পূর্ণ করেই আমরা জমা দিয়েছি রেজিস্ট্রেশনের জন্য, ফলে এখানটায় কোনো সুযোগ নাই আমাদেরকে নিবন্ধন না দেওয়ার। আদালতের আদেশ নিয়ে পরবর্তীতে বাছাই কমিটির তালিকাভুক্ত হওয়া তৃণমূল বিএনপি বলছে নিবন্ধন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী তারা। মহামান্য আদালতের আদেশ পেয়েছি, সেটা ভিত্তিতে আমি আশা করি আমাদের এই দল নিবন্ধিত হবে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেটা হচ্ছে বিএনপি, আর আমার এটা কিন্তু তৃণমূল বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। 2008 সালে নিবন্ধন প্রথা চালুর পর নিবন্ধিত হয় 38টি রাজনৈতিক দল। এরপর নবম এবং দশম সংসদে 2টি করে দল এ তালিকায় যুক্ত হয়। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 40টি। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার রাত 1:30টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তেজগাঁ থানায় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় শফিক তুহিন আসিফের বিরুদ্ধে তার নিজের সহ অন্যান্য গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী 671টি গান বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগ এনে গত 1 জুন তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন। আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের উস্কানি দিয়ে শফিক তুহিনের বিরুদ্ধে বিষেধাগার করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। চাঁদপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় গত রাতে শহরের পূর্ব শ্রীরামদী এলাকায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এই সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ইউনুস মিজি নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্রগুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদক ব্যবসায়ীরা আমার পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আমার 5 জন পুলিশ সদস্য আহত হয়। তৎক্ষণাৎ আমার পুলিশও গুলি করে এক পর্যায়ে অবৈধ মাদক ব্যবসায়ীরা অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারপরে চার্জ করে দেখা যায় যে একজন অজ্ঞাত ব্যক্তি ইনজুর্ড অবস্থা পড়ে আছে। তৎক্ষণাৎ আমরা তাকে জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করলে সে চিকিৎসা অবস্থা মারা যায়। বাংলার সময় আরো থাকছে, ময়মনসিংহে মহাসড়কের উন্নতি হলেও বেহাল দশা সব আঞ্চলিক সড়কের। জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবকে দুষছেন বিশ্লেষকরা। শুরু হলো 2018-19 অর্থ বছরের বাজেট অধিবেশন। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক 12 জুলাই পর্যন্ত চলবে বর্তমান সরকারের সবশেষ এই বাজেট অধিবেশন। মঙ্গলবার সকালে সংসদ ভবনে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এতে উপস্থিত ছিলেন সাংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা সহ কমিটির অন্যান্য সদস্যরা। সবার সিদ্ধান্ত অনুযায়ী সংসদের 21তম এই অধিবেশন চলবে আগামী 12 জুলাই পর্যন্ত। পরে অধিবেশনের মূল সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ সংসদ সদস্যরা। 7 জুন অর্থমন্ত্রী 2018-19 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। 30 জুন পর্যন্ত এর উপরে আলোচনা শেষে তা পাশ করবে সংসদ। বছর শেষে জাতীয় সংসদ নির্বাচন হবার কথা। সে হিসেবে চলতি বাজেট অধিবেশনই হচ্ছে বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন। আগামীকাল সংসদে পেশ হতে যাচ্ছে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। এবারের বাজেট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের 20তম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের 16তম বাজেট। আর জানাচ্ছেন সানবির পল। 2014-তে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গঠনের পর 2.5 লাখ কোটি টাকার বাজেট দ্বিগুণ বেড়ে এখন 4 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা আগামী অর্থ বছরে সম্ভাব্য আকার 4,68,000 কোটি টাকা। স্বাধীনতার পর 786 কোটি টাকার প্রথম বাজেট হিসেবে 47তম বাজেটটি হতে যাচ্ছে প্রায় 600 গুণ বেশি। প্রতি বছর বাজেটের আকার বাড়ছে অর্থনীতির আকার, বাড়ছে রাজস্ব আদায়ের পরিমাণও। 2014-তে প্রবৃদ্ধি 6.51% থেকে এখন দাঁড়িয়েছে 7.65%। তবে গেল 5 বছরে বাজেট বাস্তবায়নের হিসেবে দেখা যায় সরকারের আগের মেয়াদে বাস্তবায়নের হার 90% বেশি হলেও চলতি মেয়াদে 80% বা তার কম। বড় বাজেট বাস্তবায়নের জন্য যে অর্থায়ন, সেই অর্থায়নের বিষয়টি গত বছর যে অর্থ বছরটি শেষ হচ্ছে এখানে যেমন চ্যালেঞ্জ ছিল, আগামী বছরেও এই চ্যালেঞ্জটি হবে এবং এই চ্যালেঞ্জটি হয়তো আরো বাড়তে পারে বলে আমাদের আশঙ্কা। যদিও পরিকল্পনা কমিশনের সদস্য জানান বাজেটের এই আকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ে কম, আর আগামী বাজেট বাস্তবায়নযোগ্য বাজেট এমন দাবি পরিকল্পনা মন্ত্রীর। এটা নির্বাচনী বর্ষ হিসেবে যে বাজেট ভিন্নতর হচ্ছে এটা তেমনটা নয়। আসলে সরকারের যে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের আকাঙ্ক্ষা, কর্মসংস্থান সৃষ্টির আকাঙ্ক্ষা, সেই লক্ষ্যকে সামনে রেখেই বাজেটটি বরাবরের মতো গত কয়েক বছর যেভাবে হয়েছে সেই ধারাবাহিকতার বাজেট এটি। ডেফিসিট ফাইন্যান্সিং আমরা যেভাবে বলেছিলাম আমরা সেভাবে রাখতে পেরেছি। এটা আমাদের 5% বলেছিলাম, কিন্তু 5% বাস্তবায়ন কখনো হবে না। এবারও ইট উইল বি 4.3%। নেক্সট ইয়ারে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এফডিআই। নির্বাচনী বছরের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পের বরাদ্দ কমিয়ে সামগ্রিক টেকসই উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নির্বাচনের বছরে যেটি হয়ে থাকে, নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রভাবান্বিত প্রকল্পের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা থাকে। নির্বাচনের বছরে প্রকল্প নেয়ার ক্ষেত্রে সতর্কতা থাকা, সেটি কতটুকু সরকার রাখতে পারবেন আগামী বছরে। আসছে বাজেটে বিদ্যুৎ জ্বালানি, ভৌত অবকাঠামো, পরিবহন খাত প্রাধান্য দিয়ে গুরুত্ব দেওয়া হবে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে। বাড়ছে না কর হার, বাড়ছে না জনগণের উপর বাড়তি চাপ, সুফল থাকছে বেসরকারি পেনশন ব্যবস্থায়, এমনটাই বলছেন অর্থমন্ত্রী। তবে বিশ্লেষকরা বলছেন যে 24% বাড়িয়ে নতুন অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে সরকার, সেই বাজেটটির জন্য যে রাজস্ব আহরণ করতে হবে সেটির লক্ষ্যমাত্রা পূরণ করাই এখন বড় চ্যালেঞ্জ। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ভাঙাচোরা সড়কের পাশাপাশি সমন্বয়হীন উন্নয়ন ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে বন্দর নগরী চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও গাড়ি চালকেরা। তবে চট্টগ্রাম নগরী তীব্র যানজট নিয়ে পুলিশ ও সিটি কর্পোরেশনের রয়েছে পাল্টাপাল্টি যুক্তি। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বেশ কিছুদিন ধরে বন্দর নগরীতে যানজটের মাত্রা অসহনীয় রূপ নিয়েছে। মোড়ে মোড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। নগরীর 16 শহর, জিইসির মোড়, পোর্ট কানেক্টিং রোড, অ্যাক্সেস রোড, চকবাজার, মুরাদপুর সহ প্রধান সড়কগুলোতে সবসময় লেগে থাকে যানজট। আমি অলঙ্কার থেকে এখানে 4 কিলোমিটার 5 ঘন্টা লাগছে। এখানে মাল কিনছে, মাল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। অনেক দিন দেখতেছি খালি কাজ চলতেছে কাজ তো মোটামুটি ঠিক করতেছে না, সরকার ওগুলো দেখতেছে না। ট্রাফিক বিভাগের সাথে উন্নয়ন কাজে সম্পৃক্ত সেবাধর্মী সংস্থাগুলোর সমন্বয়হীনতা, অপরিকল্পিতভাবে রাস্তা কাটা এবং ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রোজার আগে যে সবাই মিলে বসে একটা সুনির্দিষ্ট একটা কর্মপন্থা নির্ধারণ করা দরকার ছিল ট্রাফিক ম্যানেজমেন্টে, তারা এটা করতে ব্যর্থ হয়েছেন। সমন্বয়হীন উন্নয়ন ও সংস্কার কাজে এমনিতেই বেহাল অবস্থা পোর্ট কানেক্টিং ও আগ্রাবাদ অ্যাক্সেস রোডের। তার উপর ভাঙাচোরা সড়কের কারণে প্রায় যানজট লেগে থাকে এই সড়কে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সড়ক ঠিক না থাকলে যানজট নিরসন করা কঠিন। রোডগুলো যদি ঠিক না হয়, আমি তো এককভাবে আমি মাত্র 20% আমার দায়িত্ব আর কি পুরা ট্রাফিক যানজটের জন্য। আমি আমারটা পুরোপুরি তো চেষ্টা করতেছি। অন্যদিকে সিটি মেয়রের দাবি, ভাঙাচোরা সড়ক নয়, ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই যানজট নিরসন হচ্ছে না। অজুহাত দিতে চাইলে তো অনেক ধরনের বলা হয়। যারা ফিল্ড লেভেলে ট্রাফিক ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আরো বেশি তৎপর হতে হবে, আরো আন্তরিক হতে হবে। নগরীতে সিটি কর্পোরেশনের আওতাধীন 1126 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচ ঢালা 620 কিলোমিটার, কংক্রিটের 249 ও পাকা রাস্তা রয়েছে 48 কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের রাস্তাঘাটের বেহাল দশা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আর ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ছাড়া জেলা, উপজেলা ও গ্রামীণ সব সড়কের অবস্থা নাজুক। বিশ্লেষকরা বলছেন, জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের উন্নয়নের দাবি ফাঁকা বলি। তবে ডিসেম্বরের মধ্যে সড়ক চলাচলের উপযোগী করতে কাজ চলছে দাবি করে আওয়ামী লীগ নেতারা বলছেন, আগামীতে ক্ষমতায় এলে রাস্তাঘাটের কোনো সমস্যা থাকবে না। হোসেন আলীর তোলা ছবি নিয়ে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। দীর্ঘ দুর্ভোগের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আর ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক নতুন করে নির্মাণ হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের মানুষের চলাচলে কিছুটা স্বস্তি আসলেও ভোগান্তি পিছু ছাড়ছে না। ময়মনসিংহের জেলা, উপজেলা ও গ্রামীণ সব সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই সড়কে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগে নাকাল হলেও জনপ্রতিনিধিদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। এখান থেকে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে ময়মনসিংহ যাবে, এই অবস্থাটা নেই। 1 ঘন্টা জায়গা 3 ঘন্টা যাওয়া যায় না, খুব খারাপ অবস্থা রাস্তাঘাটে। কিন্তু রাস্তাতে আমরা যখন বাইরে হই তখন কিন্তু বাইরে নিয়ে পরে যে ফিরে যায় বাড়িতে এইটুক সময় আমরা পাই না, কারণ এক জায়গার মধ্যে 3 দিন 4 দিন পর্যন্ত আমরা বসে থাকতে হয়। নির্বাচনের মনে করুন একটা দাপি চাপি দেয়, নির্বাচন আইলেই রাস্তা করবো, এটা করবো, এটা করবো, পরে তারা উদ্দেশ্যই পাই না। বিশ্লেষকরা বলছেন, জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবেই রাস্তাঘাটের এই দুরবস্থা। প্রতিশ্রুতি থাকবে এই এলাকার মানুষের অবকাঠামো, রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন করার জন্য, এবং নির্বাচিত হওয়ার পরে তিনি যদি নিজে সৎ থেকে তাদের আন্তরিকতার সাথে তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলেই এই এলাকার মানুষ তাদের এই করোনা অবস্থা থেকে মুক্তি পাবে। বিএনপি নেতারা বলছেন, সরকারের উন্নয়নের কথা শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। তবে ডিসেম্বরের মধ্যে সড়ক চলাচলের উপযোগী করতে কাজ চলছে বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। এখন আপনার যেটা হচ্ছে এটা উন্নয়নের নামে ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে, এছাড়া কিছু না। যখন রাস্তাঘাট মানে কমপ্লিট করব, নির্মাণ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা রিনোভেশন বা সংস্কার কাজে আমরা অধিক মনোযোগী হতে পারবো। যেহেতু এখনো প্রচুর পরিমাণ রাস্তা আমাদের কাঁচা রয়ে গেছে, সে সকল রাস্তাগুলো পাকা করতে হবে। ময়মনসিংহ জেলায় এলজিডির অধীন প্রায় 5,500 কিলোমিটার পাকা ও 2,34,000 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রতিবারের মতো এবারও আসন্ন ঈদ উল ফিতরের রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে আসা যাত্রীদের জন্য প্রস্তুত নদীবন্দর চাঁদপুর। ঈদের 10 দিন আগে থেকেই লঞ্চ যোগে ঘরমুখ লক্ষাধিক যাত্রী প্রতিদিন এই বন্দর ব্যবহার করছেন। ফলে
যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ফারুক আহমদের তথ্য এবং নাজমুল আসলাম নীরবের ছবিতে দেখুন রিপোর্ট। ঈদের আগে ঘরমুখো মানুষের ভিড়ে পাল্টে যায় চাঁদপুরের নদী বন্দরের চিত্র। মূলত রাজধানীর সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চগুলো আসে চাঁদপুর বন্দরে। এবারও উৎসবকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে লঞ্চগুলো। লঞ্চ চালক ও সংশ্লিষ্টরা বলছেন, বড় আকারের লঞ্চগুলো নদীপথে চলাচলে কিছু সমস্যা হচ্ছে। আমরা যখন ঢাকা থেকে সারি আসতে মাঝপথে কিছু সমস্যা হয়, যেমন বালুর বলগেট টলগেট ওরা এলোমেলো বাইলে চলাফেরা করে। সামনে আমরা যতটা ঘাট যাই কোনো ঘাটেই পল্টন নাই। এখন তো অবশ্য ঝড়ের বিষয়গুলো খেয়াল করি, আমাদের জাহাজ পরিচালনা করি যেন সামনে যেমন কোনো বিপদ না হয়। ঈদের মৌসুমে আমরা কিন্তু বড় বড় বেসারগুলোতে যাত্রীদের সেবার জন্য পর্যাপ্ত ট্যালেন্টফুলভাবে থাকি। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের বন্দর এলাকায় নিরাপত্তা ও তাদের সুবিধা নিশ্চিত করার কথা জানালেন নৌ পুলিশ ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। ঈদ উপলক্ষে রমজান মাসের প্রথম থেকেই আমরা যাত্রীদেরকে বিশেষ নিরাপত্তার ক্ষেত্রে আমরা অতিরিক্ত ডিউটি করছি এবং যাত্রীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি, যাত্রীরা যেন নিরাপদে যেতে পারে এবং তাদের সচেতন থাকে। ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীদের জন্য মার্শাল লঞ্চঘাট এবং রকেট ঘাট আমরা প্রস্তুত রেখেছি। অন্যদিকে যাত্রীদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। চাঁদপুরে কিন্তু 3 পথেই যাত্রী আসে, সেই ঘরমুখী যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ফিরতে পারে সেজন্য আমরা নৌ পুলিশ, কোস্টগার্ড সবার সাথে সম্মিলিতভাবে আমরা কাজ করছি। চাঁদপুর ঢাকা নৌপথে বিলাসবহুল নিয়মিত 25টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে, আর ঈদ উপলক্ষে আরো 12টি লঞ্চ যুক্ত হবে। সময় সংবাদ, চাঁদপুর। বাংলা সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 3 স্কুল ছাত্রের মৃত্যু। শেরপুরে পানিতে ডুবে মারা গেল 2 শিশু। নড়াইলের একটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ এই সংক্রান্ত আদেশ দেন। এর আগে বেগম জিয়ার পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে জামিন আবেদন সঠিক নিয়মে উপস্থাপন হয়নি মর্মে তা খারিজ করে দেন বিচারক। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগে 2015 সালের 24 ডিসেম্বর নড়াইলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ছাত্রলীগ নেতা। 2016 সালের 23 আগস্ট বেগম জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে 3 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হলে সদর উপজেলার সোনাপট্টি গ্রামের একটি বাগানে আম কুড়াতে যায় গাউস আলী, ফয়সাল ও ইমন নামে 3 স্কুল ছাত্র। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এই মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে শেরপুরে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া লস্কর কোনাপাড়া গ্রামে সুজন মিয়ার 4 বছরের মেয়ে সিনথিয়া ও শাহ আলমের 5 বছরের মেয়ে সুমাইয়া বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে তারা গর্তে থাকা পানিতে পড়ে যায়। তাদেরকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় গর্তের পানিতে 2 মেয়ে শিশু লাশ ভাসতে দেখেন স্বজনেরা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। গাইবান্ধায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলমগীর কবির রাজের বাসায় ঢুকে তার প্রথম স্ত্রী ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। বিচারকরা অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রীর দাবি, তার স্বামীর প্রথম স্ত্রী পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। পুলিশ বাসায় এসে দীর্ঘ 4 ঘন্টায় বিচারকের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাড়ির কেয়ারটেকার জানান, 4 দিন আগে শহরের ভিএট রোডের একটি বাসা ভাড়া নেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলমগীর কবির। মঙ্গলবার দুপুরে বাসায় যান তার প্রথম স্ত্রী শামীমা আক্তার। এক পর্যায়ে আদালতে থাকা আলমগীর কবিরকে মোবাইল ফোনে খবর দেন দ্বিতীয় স্ত্রী মোনালিসা। তার অভিযোগ, বাসায় আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তার পেটে লাথি মারেন শামীমা।
এক পর্যায়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন প্রথম স্ত্রী শামীমা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় 4 ঘন্টা তার বাসায় অবস্থান করেন সদর থানার ওসি সহ কয়েকজন পুলিশ সদস্য। তবে ক্যামেরার সামনে কথা বলেনি পুলিশ। সাহেবের সাথে একটা ওরসে যায় দেখা হয়, আর ওনার বউ আমাকে ওনার বাসায় বেড়াতে যাইতে বলে। যাওয়ার পরে আমার দিয়ে সব কাজকর্ম করায়, বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করায়। জজ সাহেব আমার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে জজ সাহেব আমাকে বিয়ের প্রস্তাব দেয়, তো তার অফিসে ডাইকে নেয়, তার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি আমার দেশের বাড়ি চলে যাই। দেশের বাড়ি চলে যাওয়ার পরে 25 দিন পরে সে একটা বাসা ভাড়া করে আমার ঢাকা নিয়ে আসে। তোমার কয়টা স্ত্রী তুমি রাখতে পারো? কয়টা স্ত্রী থেকে তুমি সোল পয়দা করতে পারো? তোমার সোল পয়দা করতে বিবেকে লাগে নাই যে আমার 2টা বাচ্চা আছে? লাগে নাই? তোমার বিবেকে লাগে নাই? তুমি না জ্ঞানী লোক, একজন বিচারক। ভেতরে যা সম্পূর্ণ ভাঙচুর মানে বডি দিয়ে যতক মারবার দেশেন আমি না দেখলাম কাল্লা কাটি ফেলায়। তারপরে তো এখানটা আলো আসার পরে তো আমরা থানা তুলে ফোন দিলাম যে আপনারা আসেন দেখেন। তারপরে ওই জজের বউ যাওয়া ওখানটা ফার্স্ট টাঙ্গা মানে ধর্নার সাথে দিয়েছে, ফ্যানের সাথে ফার্স্ট টাঙ্গা আছে টাঙ্গা অন্য দিয়ে বাজে দিছে। সে দরজা ভাঙের ভাই না, দরজা কত কি করিয়ে গুড়ি টুড়ি ভাঙলাম। অর্থ লুট ও পারিবারিক দ্বন্দ্বের কারণে মৌলভীবাজারে ফারুকুল ইসলামকে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে কথা জানান জেলা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সাদাত হোসেন। তিনি জানান বিয়ের পর থেকেই শাশুড়ি জয়না বেগমের সাথে বসবাসে আপত্তি জানায় ফারুকুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। কয়েকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। পরে ক্ষিপ্ত হয়ে শিরিন, তার মা মালেকা বেগম ও ভাই সুজনকে নিয়ে গত 24শে জুলাই ফারুকুলকে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন শিরিন সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন নিহতের মা। এই ঘটনায় সুজন আটক রয়েছেন, আর মালেকা বেগম পলাতক ও শিরিন জামিনে মুক্ত রয়েছেন। প্রাপ্ত সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা 30শে মে 2018-তে খায়রুল ইসলাম সুজনকে আমরা গ্রেপ্তার করি এবং উনি বিজ্ঞ আদালতে পুরো ঘটনার বর্ণনা দিয়ে কার্যবিধির 166 ধারায় জবানবন্দি প্রদান করেন। বর্তমানে মালেকা বেগম পলাতক আছে, সুজন জেল হাজতে আছে এবং শিরিন আক্তার জামিনে আছে। নওগাঁয় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার শিবাংচা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় ধান খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি কার্পাস মিশনপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঝিনাইদহে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকেরা। তবে বৃষ্টির কারণে শুকাতে না পারায় ধানের মান কিছুটা নষ্ট হওয়ায় কৃষকেরা কম মূল্য পাচ্ছেন বলে জানায় জেলা কৃষি বিভাগ। কৃষকরা জানাচ্ছেন চলতি বড় মৌসুমে শ্রমিক সংকটের কারণে ঠিক সময়ে ধান ঘরে তুলতে পারেননি তারা। এতে কয়েকবার বৃষ্টির পানিতে ভিজে অনেক ধান নষ্ট হয়। আর যে পরিমাণ ফসল ঘরে তুলতে পেরেছেন তাও এখনো বিক্রি করতে হচ্ছে কম দামে। গত বছরের তুলনায় এবার প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা কমে। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। ধান বাড়ি এনে শুকাতে পারানোর কারণে বৃষ্টির কারণে ধান 600 টাকা বিক্রি করা হয়েছে। মোট লাগে 2.5 বিঘা জমিতে। গত বছর 1100 টাকা 1000 টাকা বিক্রি হয়েছিল, এবারে তো ধান লাল হয়ে গেছে, তা বিক্রি হচ্ছে না। তো সাথে সাথে বাজারে না নিয়ে শুকাই আর্দ্রতায় একটা নির্দিষ্ট মাত্রায় এনে তারপর বাজারে নিয়ে গেলে এগুলো কিন্তু দাম ওরকম কম দামে বিক্রি হয় না। এই বিষয়টা আমাদের কৃষকদের সচেতনতার দরকার।
পার্বত্য জেলা বান্দরবানে ইফতারের জন্য রসালো ও পুষ্টিগুণ সম্পন্ন দেশীয় ফল কিনছেন ক্রেতারা। রোজাদাররা জানান, পবিত্র রমজান মাসে পার্বত্য জেলার বিভিন্ন বাজারে মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু, জাম, কলা, পেঁপে ও আনারসে ভরপুর হয়ে উঠেছে। ইফতারিতে তেল ও ঝালের খাবার অনেকটা এড়িয়ে সারাদিনের ক্লান্তি আর পুষ্টি মেটাতে রসালো ও দেশীয় ফল কিনছেন তারা। এদিকে ভেজাল মুক্ত খাবার বিক্রি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। আনারস এবং কলা, বিশুদ্ধ আমরা ফল ফলাদি ইয়ার সাথে চড়া পেঁয়াজের সাথে এগুলা ফল ফলাদি ইত্যাদি করি আর কি। ন্যাচারালি আমরা এখানে ফলমূলের মুক্ত ফল আমরা পাচ্ছি, আর আমরা মোটামুটি এগুলি ইফতারি আমরা করি আর কি। বন্টন স্থাপনের মাধ্যমে আমরা সাধারণ জনগণ যারাই আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছেন, আমরা সেই অভিযোগ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা যারা দুষ্কৃতিকারী রয়েছেন বা যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি। খিলিতে গুলিতে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে আহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদকের বেচাকেনা চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করলে আলাউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে আটক করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেলে ভর্তি করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় লালমনিরহাটের সীমান্ত এলাকায় কাউন্সেলিং কর্মসূচি শুরু করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কোলাঘাট সীমান্ত এলাকায় ব্যতিক্রম ধর্মী এই কর্মসূচির অংশ হিসেবে মাইকিং ও উঠান বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার SM রশিদুল হক কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র ও ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন মাদক বিরোধী অভিযানের বিষয়ে। মাদকের সঙ্গে জড়িতদের গ্রেফতারে সহায়তা করারও আহ্বান জানান তিনি। গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বালাসী ঘাটে ব্রহ্মপুত্র নদীর তীরে এই পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এ সময় তিনি জানান, চরাঞ্চলে ডাকাতি ও অপহরণ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নদী তীরবর্তী চরকে ঘিরে স্পিডবোট ও নৌকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যদি সহযোগিতা করেন, তো এই যে ৩-৪ মাস যখন পানির জন্য এই চরাঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে থাকে, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে এই যে চরের মানুষকে আমরা নিরাপত্তা দিতে পারবো আশা করি। পিরোজপুরে সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুর ও মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলায় সমাজসেবা কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। গত রোববার পিরোজপুরে ভুয়া বিলে স্বাক্ষর না করায় সমাজসেবা কর্মকর্তাকে পিটিয়ে আহত করে এক এতিমখানার সভাপতি ও শিক্ষক। সিলেটে হকার উচ্ছেদ অভিযান ঘিরে হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালেই নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার নগর ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। সোমবার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের ভেতরে ঢুকে কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালায় হকাররা। বেনাপোল স্থলবন্দর দিয়ে সেনাবাহিনীর জন্য ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত 10টি ঘোড়া আমদানি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুটি AC অ্যাম্বুলেন্সে করে ঘোড়াগুলো বেনাপোল স্থলবন্দর আনা হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান ডিরেক্টর জেনারেল অব ডিফেন্স পার্সেস জানায়, $1,18,688 মূল্যে 10টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ভারত থেকে আনা হয়েছে। বাংলা সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট নিতে ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে রাতভর প্রত্যাশীদের অপেক্ষা। আজ দেয়া হবে 15 জুনের টিকিট। দেশব্যাপী সন্ত্রাসী অভিযানের মধ্যে রাজধানীতে চলছে মাদকের বেচাকেনা। কারওয়ান বাজারে ইয়াবা হাউসের সন্ধান, সমস্যার স্থায়ী সমাধান নিয়ে শঙ্কা। নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ 45টি দলের নিবন্ধনের আবেদন নামঞ্জুর ইসির বাছাই কমিটির। বিচারাধীন 2টি দলের নিবন্ধন, আশাবাদী তৃণমূল বিএনপি। কাল সংসদে পেশ হতে যাচ্ছে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। সামগ্রিক টেকসই উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং গীতিকার শফিক তুহিনের তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গায়ক আসিফ আকবর গ্রেফতার। সবার অজান্তে অন্য শিল্পীর গান বিক্রির অভিযোগ। এ ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *বিহীন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।